আচ্ছা ইরা, তোমার হাজবেন্ড হিসাবে যদি আমরা কোনো ছেলে পছন্দ করি, তোমার কি সম্মতি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাকেরা, মেয়ে সম্মতি ছাড়া বিয়ে দেওয়া সম্ভব না। এই যে বাবা, তোমার হাত খরচ। 1,000 টাকা? এটা কি একদিনের না এক সপ্তাহে? একদিনের হাত খরচ, আজকের হাত খরচ। আতিক, তাড়াতাড়ি আসেন। স্কুলে ভর্তি হওয়ার ভয়ে কেন পালাই গেছিস? তোর জন্য আমি অফিসে পর্যন্ত যেতে পারিনি। বল কিছু। মাথা নিচু করে আছে। আচ্ছা এদিকে শোন, এখানে বই। কি হচ্ছে? কি সমস্যা বল আমাকে। পড়ালেখা যদি ঠিক মতো না করিস কিভাবে হবে? কি করবি? লেগুনা চালাবা মানে লেগুনা চালাবি বুম বুম? ঠিক আছে, বুঝতে পারছি। দেখ আতিক, তোর মতো অনেক ছেলে পেলে আছে যারা এরকম পড়ালেখার সুযোগ পায় না। মহান আল্লাহ তাআলা তোকে এই সুযোগটা দিচ্ছে, তুই এটাকে কাজে লাগা। অনেক ছেলে পেলে আছে যারা পড়ালেখা করতে চায় কিন্তু করতে পারে না। ওরা বাধ্য হয়ে জীবনে অনেক কষ্টের কাজগুলো করে। আর এই যে লেগুনা চালাবি ভ্রুম ভ্রুম করে চলে যাচ্ছিস, এটা যে খারাপ পেশা তা আমি বলিনি, কিন্তু ইনশাআল্লাহ আমার বিশ্বাস মহান আল্লাহ তাআলা তোর জন্য আরো ভালো কিছু রাখছে। এই যে এমন হইতে পারে যে আমার ছোট ভাই পাইলট হয়ে গেল, এখন তুই আমাকে বলতে পারিস যে ভাইয়া পাইলট কি? পাইলট হচ্ছে যে প্লেন চালায়। এই প্লেন চালাইতে হলে তোকে অনেক ভালো মতো পড়ালেখা করতে হবে, শিখতে হবে, শিক্ষিত হতে হবে। দেখ তোর ভাই শিক্ষিত, আমার বড় ভাই শিক্ষিত, এখন আমার ছোট ভাই আতিক সে যদি শিক্ষিত না হয় সেটা কি খারাপ দেখায় না? এটা কি কখনো ভালো দেখায়? এটা তো অনেক খারাপ দেখায়। কি ভালো দেখায়? না, খারাপ দেখায়। হ্যাঁ, খারাপ দেখায়। এই জন্য তোর উচিত ঠিক মতো মনোযোগ সহকারে পড়ালেখা করা, ঠিক আছে? আমি তো পড়ালেখা করতেই চাই, কিন্তু স্যাররা স্কুলে মারে। স্যার স্কুলে মারে? আচ্ছা নাতি, তুই যখন রাস্তায় ছিলি মানুষরা তোর সাথে যেরকম ব্যবহার করতো, স্যারদের শাসন কি তার থেকে বেশি ভয়ঙ্কর? না, স্যাররা কেন শাসন করে বল? শুধুমাত্র তোর ভালোর জন্য, তুই যেন ভালো মতো পড়ালেখা করিস, ভালো মানুষ হস। এই জন্য তুই যদি ভালো মতো পড়ালেখা করতে পারিস, তোর মতো এরকম অনেক আতিকদের নিজের বাড়িতে এনে তাদের জীবনটাকে ভালো মতো গুছিয়ে দিতে পারবি। এর জন্য কি করতে হবে? তোকে অনেক ভালো মতো পড়ালেখা করতে হবে। আমি পড়ালেখা করব আর আমার মতো আতিকদের কষ্ট দূর করব। ইনশাল্লাহ তুই তোর মতো আস্তিকদের কষ্ট দূর করবি ইনশাল্লাহ। এই জন্য তোকে কি করতে হবে? ভালো মতো পড়ালেখা করতে হবে, এক। আর দুই, সবসময় এই জিনিসটা মনে রাখবি যে তোর ভাইয়া বলেছে যে অস্ত্রের থেকে কলমের শক্তি অনেক বেশি। অস্ত্র বহুবার জিতে কিন্তু কলম একবার জিতে। আর কলম যখন একবার জিতে, অস্ত্র বহুবার জেতার থেকে দাম অনেক বেশি থাকে, অনেক। বুঝতে পেরেছিস? আমি জানি বুঝতে পারিসনি। শোন, আমি তোকে বলছি আজকে থেকে কখনোই এভাবে রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যাবি না, ঠিক আছে? ঠিক আছে, প্রমিস? প্রমিস। সত্যি? সত্যি। পড়ালেখা করবি তো? হ্যাঁ। ঠিক আছে, গুড।
আল্লাহ, আমি কতদিন ধরে চাচ্ছিলাম তুমি অফিসিয়ালি এই চেয়ারে বসো। আজকে সেই দিন এসে গেছে। বাবা, আমি যদি পরিশ্রম করে চেয়ারে বসতে পারতাম আরো বেশি ভালো লাগতো। নিজেদের কষ্টে গড়া প্রতিষ্ঠান, তুমি যোগ্য বলেই তোমাকে এখানে বসানো হয়েছে। আজ থেকে তুমি এই প্রতিষ্ঠানের এমডি। বাবা, তুমি যে আকরাম ভাইকে এমবি না বানিয়ে আহত বানিয়েছ, উনি যদি মন খারাপ করেন? শোনো, তোমার ছোট চাচা আর আমার একটা পরিকল্পনা আছে। আকরামকে চেয়ারম্যান বানানো হবে। ও তোমার চেয়ে বয়সে বড়, সো ও সরাসরি আমার চেয়ারেই বসবে। তুমি এমডি হয়ে ব্যবসাটা শিখবে, বেতন নিবে, স্বাবলম্বী হবে। তারপর ভবিষ্যতে নিজের চিন্তাধারায় একটা ব্যবসা শুরু করবে। আমি চাই না দুই চাচাতো ভাইয়ের মধ্যে ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হোক। জি বাবা, তুমি যেটা ভালো মনে করো। শোনো, সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে ব্যবসার মাধ্যমে প্রতারণা করো না, বরং একে অপরের সাথে সদাচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি সততা ও স্বচ্ছতার সাথে ব্যবসা করে সে পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। সততার সাথে ব্যবসা করলে আখিরাতের ফজিলত পাওয়া যায়। ও সূরা আল বাকারায় আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, যেটা আমি বলতে ভুলে গেছি। তোমরা একে অপরকে বাণিজ্যিকভাবে প্রতারণা করো না। দেখো, ইসলামে ব্যবসাকে অনেক সম্মানের জায়গা দেওয়া আছে। জীবনে তুমি অনেক সুযোগ পাবে আমাদের সম্পদ বাড়ানোর, কিন্তু কখনো গরিবের রক্ত চুষে সেটা করো না। আমার এই কথাগুলো মনে রেখো। বাবা, আমি কখনোই গরিবের রক্ত চুষে টাকা খাবো না। শোনো, তোমার নিজের কষ্ট হলেও তোমার এখানে যারা কাজ করে তাদের বেতনটা সময় মতন দিবে। এ ব্যাপারে আমাকে কথা দাও। জি বাবা, আমি এটাও কথা পেলাম। আরেকটা কথা, তোমার অধীনস্থদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। জি বাবা। সবসময় একটা কথা মনে রাখবে, যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তাকে সাহায্য করেন। সবসময় আল্লাহর সাহায্য চাইবে। আমি কিন্তু কোনোদিন এই কাজটা করতে ভুল করিনি। জি বাবা। আচ্ছা, এখন তো তুমি অফিসে ঢুকে গেলে, কর্মজীবনে প্রবেশ করলে, তা কিরার সাথে কি কথা হয়েছে? মানে তোমরা কি এখন বিয়ে করতে চাও না আক্ত? বাবা, আমি প্রসঙ্গে এর সাথে কথা বলার চেষ্টা করেছি, সে লজ্জা পাচ্ছে, এ প্রসঙ্গে কথা বলতে চাচ্ছে না। বুঝলাম। আমি তোমার মাকে কল দিচ্ছি। আমি রুবিকে বলছি সে যেন বাড়িতে ইরার সাথে এ ব্যাপারে কথা বলে। আমারও তাই মনে হয়। এখন মাই পারবে এই বিষয় নিয়ে এগোতে। ও যেভাবে লজ্জা পায়, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। লজ্জা তো পাবেই, ওর তো লজ্জা বেশি, লজ্জা পাবেই। খালামুনি, আমি তাহলে ফাইলগুলো নিয়ে অফিসে ব্যাক করি, কারণ আমাকে আবার একটা মিটিংয়ে জয়েন করতে হবে। আরে রাখতো তোর মিটিং, এসেছিস যেহেতু নাস্তা করে যাবি। আমি সালেহাকে বলে রেখেছি নাস্তা রেডি করছে। তাহলে তো নাস্তাটা করতেই হবে। তোর খালুজানকে এত করে বললাম অফিসের ফাইলটা মনে করে নিয়ে যেও, সে তো ভুলেই গেল। খালামুনি, যেটা হয়েছে আবরারের অফিসে জয়েন করা নিয়ে খালুজান খুব এক্সাইটেড ছিলেন, এই কারণেই হয়তো ভুলে গেছেন। ঠিকই বলেছিস। তোকে এত করে বললাম একটু রেস্ট নিয়ে নে কয়েকটা মাস, তুই তো আমার কথা শুনলি না। আচ্ছা, বাসার কি অবস্থা রে?
সবার শোক কমেছে এখন? আলহামদুলিল্লাহ খালামণি ভালো আছে। মিজান ভাই কেমন আছে? খালামণি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোকে বললাম বিয়েটা করে নে, আর কত দেরি করবি? এবার খালামণি আর লেট করবো না, এবার বিয়েটা করে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সূর্য ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। বসো এরা। বড় আম্মু আপনি আসতে বলেছিলেন তাই আসলাম। সূর্য ভাই যেহেতু আছে তাহলে আমি পরে আসি নাকি? আহা, তুর্য তো আমাদের ঘরের ছেলে, ওর সামনে কথা বলতে সমস্যা কি? তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখন বলবো নাকি পরে বলবো? বলুন না। আবরারের সাথে তোমার বিয়ের অনুষ্ঠানটা কি সরাসরি করব নাকি আগে আটটা সেরে ফেলবো? ওমা, তুমি দেখি লজ্জা পাচ্ছ। আরে এত লজ্জা পেলে কি হবে? আসলে আমি কি বলবো? আবরারের বাবা বলেছে তোমার মতামতটা জেনে নিতে। তুমি আবরারের সামনেও লজ্জা পেয়েছ, এখন আমার সামনেও লজ্জা পাচ্ছ। এত লজ্জা পেলে হবে? হ্যাঁ, বড় আম্মু আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আমি তাহলে আসি। দেখেছিস মেয়েটা কত লজ্জা পেয়েছে, একদম লাজুক। আচ্ছা, তুই তো শুনলি আবরারের সাথে ইরার বিয়ে পাকাপাকি করছি, তুই কিন্তু রেডি থাকবি, হ্যাঁ? বাসায় বলে রাখবি। অবশ্যই অবশ্যই খালামণি, আমি রেডি থাকবো। তোর চোখে কি হয়েছে রে? না না খালামণি, মানে কিছু হয়নি, ওই মনে হয় চোখে ময়লা গিয়েছে। খালামণি আমি একটু চোখে পানি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, তুই মাছ কেন খাস না? মা, মাছের গন্ধে শুকলে বমি আসে। শোন, এখন থেকে মাছ খাবি বুঝলি, কারণ মাছ খাওয়াটা আমাদের জন্য অনেক উপকার। খাবো না মা। দেখ, তোর দুই ভাই মানে আমার দুই ছেলেকে কিন্তু আমি জোর করে মাছ খাওয়া শিখিয়েছি, তোকেও মাছ খাওয়া শেখাবো বুঝলি। আরে ভাবি, কোথায় যাচ্ছেন? জি, তেমন কোথাও না, ওই একটু ইতিভাবির বাসায় যাচ্ছিলাম। বাসায় থাকলে তো শুধু লিমির কথা মনে পড়ে, তাই একটু বাইরে বের হয়েছি। আমাদের বাসায় আসা তো বাদই দিয়ে দিয়েছেন, বাসায় আসবেন। আসবো ভাবি। ভাবি, আপনি আমাকে দেখে যে আগ বাড়িয়ে কথা বলবেন এটা আমি চিন্তাই করিনি। দেখেন ভাবি, যেটা কপালে নেই, যেমন বিয়ে, সেটা হয়নি। আর তাছাড়া নীলিমা তো এখন নেই, সেসব কিছু মাথায়ও রাখা দরকার নেই। আপনি জানেন আমি লিমিমার জন্য প্রতিদিন দোয়া করি। ধন্যবাদ ভাবি, আপনি বিষয়টা বোঝার জন্য। আমার লিমির জন্য সবসময় দোয়া করবেন। ইমরান কেমন আছে? আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, এখন সবকিছু ঠিকঠাক। ভাবি, আপনাকে একটা কথা বলা হয়নি, আমাকে আপনি ক্ষমা করে দিয়ে। এসব আপনি কি বলছেন ভাবি? আমি বললাম না, কপালে থাকতে হয় যেটা নেই, আর আমি এসব কিছু মনে রাখিনি। আপনি কোথায় গেছিলেন ভাবি? আমার ছোট ছেলেকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। এই আমার ছোট ছেলে আতিক। এই তোর রাবেয়া আন্টি, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কেমন আছো? ভালো, এই আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। ভাবি, আমি তো জানতাম যে আপনার দুই ছেলে, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ওকে ইমরান নিয়ে এসেছে আমাদের বাসায়, ধরে নিতে পারেন ওকে আমরা দত্তক নিয়েছি। এখন থেকে ও আমারই ছোট ছেলে। আম্মু আর ভাইয়া আমাকে রাস্তার থেকে নিয়ে আসছে। এই চুপ কর, কোনোদিন এভাবে বলবি না। তুই রাস্তার ছেলে না, তুই আমার ছেলে।
ভাবি বাজারগুলো নিয়ে বাসায় যেতে হবে। ভাবি আজ তাহলে আসি, বাসায় আসবেন। জি আচ্ছা ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ। যে পরিবার একটা ছেলেকে দত্তক নিল, সেই পরিবারটা ভালোই ছিল। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে পথ শিশু। খামাখা না করেছিলাম। এই প্রথম একটা রত্নের মতো পরিবার চিনতে আমার দ্বারা ভুল হলো। এখন আর ভেবে কি হবে? লিমি তো নেই, ও বেঁচে থাকলে ওকে এসব জানাতাম। তুমি এখানে? তোমাকে দেখতে আসলাম, টেক্সট করলাম, বললাম ছাদে একটু আসো, আসলে না। ওই এমনি। এমনিও নাকি? বুঝবে না তো। বুঝবে না বিষয়টা বেশি হয়ে যাচ্ছে না? জানি না। হ্যাঁ, সেটা না জানো প্রবলেম নাই, কিন্তু একটা বিষয় তোমার জানা উচিত। যতবারই বিয়ে বাক্তের কথা জিজ্ঞেস করছি লজ্জা পেয়ে চলে যাচ্ছ। মা জিজ্ঞেস করলো, তখন কি অবস্থা? মানে বিয়ে কি করবে না? আচ্ছা, তোমার কালকে অফিস আছে না? তুমি যাও, ঘুমিয়ে যাও। হ্যাঁ যাবো, তাকো একবার। পারবো না, যাও তো। ঠিক আছে, এখন চলে যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু কালকে কিন্তু অফিসে যাওয়ার দেখা করতে আসবো। কেন? আবার বলে কেন? আমাদের এখনো বিয়ে বা আগ কিছু হয়নি, যখন হবে তখন এসো। বিয়ে হয়ে গেলে কি তুমি আর বসে থাকতে পারবা? তখন তো এখন থাকবো আমার রুমে। আবরার, এইটাই দেখতে আসছিলাম। কি সুন্দর চোখ, মাশাআল্লাহ, মন জুড়িয়ে গেল। এখন যাই, টাটা। মা মা তুমি খুব খুব সাবধানে মা, তোমার পায়ে লাগবে, এই যে কাচের টুকরা পায়ে লাগবে, হাতে লাগবে তো। আমার হাত পা কাটলে কাটুক, আমি চাই না আমার সন্তানের কিছু হোক। আর কখনো বাইরে লাঞ্চ করবে না, মনে থাকবে। বিয়ের আগে এত রেস্ট্রিকশনস। বাবা, আবরার আর ইরার বিয়ে। ইরা যেন কি, ওই যে আবরারের কাজিন। আচ্ছা দাদু ভাই, চাচুর আর ইরা ফুপ্পির যখন বিয়ে হবে আমি তাদের কি রাখবো?